সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি নাজমুস সালেহী। নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় যেতে চায় দুটি দল, এমন অভিযোগ বিএনপি নেতা মির্জা আব্বাসের। মাঝে মধ্যেই এনসিপি বলছে নির্বাচনে তারা যাবে কিনা তারা ভাবছে এখনও। অন্যদিকে আজ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে। বিপরীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের অভিযোগ নির্বাচন ঘিরে অপপ্রচার চলছে। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় ইলেকশন ইঞ্জিনিয়ারিং। আর এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্থ, সাধারণ সম্পাদক জি9, এবং সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আপনারা ওই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে, ছাড়া ফেসবুকের মাধ্যমে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। আমরা আলোচনা শুরু করব, তার আগে জানিয়ে দিব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো। ক্ষমতায় গেলে কড়াইল বস্তিবাসীর জন্য আধুনিক ভবন করার অঙ্গীকার বিএনপি চেয়ারম্যানের। একটি দলের বিরুদ্ধে ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ মির্জা ফখরুলের। ন্যায় বিচারে ছাড় দেবে না জামাত, গণতন্ত্রের স্বার্থে শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশা। দেশে বিদেশে অপপ্রচার ঠেকানোর হুঁশিয়ারি। পোস্টাল ব্যালট নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ইসির কোনো ত্রুটি নেই, দাবি সিইসির। লুট হওয়া অস্ত্র উদ্ধার ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রের নিরাপত্তায় জোর দিলেন প্রধান উপদেষ্টা। ইসির বিরুদ্ধে এবার আইনি লড়াইয়ে প্রার্থিতা হারানো বিএনপির 3 নেতা। অর্ধশত আসনে দাপিয়ে বেড়াচ্ছেন বিদ্রোহীরা। শেষ পর্যন্ত দলের ডাকে সাড়া দেওয়ার আশায় হাইকমান্ড। এবং বিভিন্ন দলের প্রতিনিধি ও উপদেষ্টাদের সঙ্গে নিয়ে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে ডক্টর মোহাম্মদ ইউনূস। ফ্যাসিবাদী আমলের নৃশংসতার চিত্র জানতে জাদুঘর পরিদর্শনের আহ্বান। দর্শক, এই ছিল আজকের প্রধান প্রধান শিরোনাম। আমরা সরাসরি যেতে চাই আলোচনাটা শুরু করতে চাই সায়ন্ত ভাই আপনাকে দিয়ে, যে আজকে মির্জা আব্বাস, বিএনপির একজন নীতি নির্ধারণী ফোরামের অন্যতম একজন নেতা, তিনি বলছেন যে দুটি দল সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বারবার মিটিং করে তারা আসলে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় যেতে চায়, এবং তিনি বলছেন যে তিনি শুনেছেন, তার কাছে সময় আসলে তিনি তথ্য প্রমাণ হাজির করবেন। এই মুহূর্তে এসে এই কথার আসলে কোনো যৌক্তিকতা আপনি কি দেখছেন, অথবা সেরকম পরিস্থিতি কি আসলে এখন বিরাজ করছে? আপনাকে ধন্যবাদ। তুষার আলোচনায় আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। বাংলাদেশের এইবারের নির্বাচনটা একটু ভিন্ন প্রেক্ষাপটে হচ্ছে। সেই ভিন্ন প্রেক্ষাপটে গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং গণতান্ত্রিক প্রতিযোগিতা প্রত্যাশিত ছিল, দুর্ভাগ্যক্রমে সেটি থাকেনি। এইখানে বিএনপি স্ট্যান্ডিং কমিটির নেতা মির্জা আব্বাস আজকে অভিযোগ করেছেন, বিএনপির অন্য নেতারাও বিভিন্ন সময় এই অভিযোগ করেছেন। পোস্টাল ব্যালট নিয়ে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান টিম সহ গিয়েছেন নির্বাচন কমিশনে, অনেকেই অনেক রকম কথা বলছেন। অন্যদিকে এনসিপি তারা জানিয়েছে যে নির্বাচনের যে পরিস্থিতি, তারা নির্বাচন আদৌ থাকবে কিনা সেই সিদ্ধান্ত তাদের পুনর্বিবেচনা করতে হতে পারে। জামায়াত ইসলাম যখন তখন বলছে যে প্রশাসন একটা দলের দিকে হেলে পড়েছে, এনসিপিও বলছে হেলে পড়েছে। এখন প্রশাসন হেলে পড়ার অভিযোগ, এইরকম পক্ষপাতিত্বের অভিযোগ প্রধান 3টি দলের সবাই কিন্তু একে অপরের বিরুদ্ধে বলছে। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে নির্বাচনটা আজকে একটু এই যে জামায়াত ইসলাম তাদের যে ভিশন 2040 যে সামিট যেটা করলো, সেখানে তারা কিছু প্রতিশ্রুতি করেছে, সেটা একটা আলোচনার খোরাক জুগিয়েছে। বিএনপির চেয়ারম্যান এবং মহাসচিব বস্তিতে যে সহায়তা করতে গিয়েছেন, কথা বলেছেন, সব মিলিয়ে টিলিয়ে আগামীকাল তো মার্কা বরাদ্দ হয়ে গেলে পরশু থেকে প্রচারণা আসলে আমার ধারণা নির্বাচন উৎসবের দিকে টার্ন নেবে, যেটা আরও আগেই অন্যান্য ইলেকশনে নেয়, যেটা এখনও পর্যন্ত সেই উৎসবটা দেখা যাচ্ছে না। এবং নির্বাচন নিয়ে সংশয় সন্দেহ মানুষের ভেতর থেকে এখনও কাটেনি। কেন কাটেনি? কারণ এটা কাটানোর দায়িত্বটা ছিল সরকার, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোর।
তো রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে অভিযোগ নিয়ে অভিযোগ দিচ্ছে। শুধু কি সরকারের রাজনৈতিক বিরুদ্ধে অভিযোগ নাকি এটার আসলে কোনো ভিত্তি আছে আপনার কাছে কি মনে হয়? ভিত্তি আছে কিনা এটা এখনই বলা মুশকিল, কারণ প্রধান তিনটা দল একে অপরের বিরুদ্ধে এবং সরকারকে জড়িয়ে অভিযোগ তো করেই যাচ্ছে। এখন এর মধ্যে কোনটা রাজনৈতিক, কোনটা সরকারকে চাপে রাখার জন্য, আর কোনটার আসলেই কোনো ভিত্তি আছে, সেটা তো এখন আমাদের পক্ষে বলা মুশকিল। সেই জন্য কিন্তু সরকারের আচরণ খুব সন্তোষজনক না, এইটা আবার তিনটা দলই বলছে। তিনটা দলের কাছেই সরকারের আচরণ, অস্ত্র উদ্ধার, আইন শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাসীদের গ্রেপ্তার, নির্বাচন পরিচালনায় নিরপেক্ষ থাকা, এই বিষয়গুলোতে সরকারের না অবস্থান, থাকার মতো কি কোনো আলামত? নিরপেক্ষ না থাকার মতো আলামত আছে বলেই তো দলগুলো একে অপরের বিরুদ্ধে বলছে। কারোটা পুরোপুরি ভ্যালিড, কারোটা আংশিক ভ্যালিড, কারোটা ইনভ্যালিড, কিন্তু সবই যে ইনভ্যালিড তা তো না। আপনি দেখেন নির্বাচন কমিশন যে পোস্টাল ব্যালট নিয়ে যেটা করলো, এটা পক্ষপাতিত্ব নাকি ভুল, একটা তো হবে। তারা ভুলও স্বীকার করতে রাজি না। ভুল স্বীকার করা তো দরকার ছিল এবং সংশোধন করা দরকার ছিল। এই যে এই সময়টায় এসে আপনার গণভোট নিয়ে, গণভোট আর জাতীয় ভোট যেহেতু একই সঙ্গে হচ্ছে, সবাই সংস্কারের পক্ষে, সব রাজনৈতিক দলগুলোকে বলতে দেন যে কি ভোট চায় তারা। কেউই তো ন্যায়ের পক্ষে ভোট চাইছে না। তো সরকার সেখানে জাতীয় নির্বাচনে সবাইকে ভোট দিতে আহ্বান করতে পারে এবং সেই ভোটের সঙ্গে তারা যাতে তাদের গণভোটেও তাদের রায়টা দেয়, তাদের বিবেচনাকে কাজে লাগিয়ে, কারণ তাদের এই বিবেচনা প্রসূত মতামতের উপর নির্ভর করে ভবিষ্যৎ বাংলাদেশের অনেক কিছু। সেই রকম মোটিভেশনাল দিয়ে তারা ওইটা করতে পারতো। তারা এখানে একটা ট্রিকি গেম খেলতে গেল। হ্যাঁ ভোটের পক্ষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পর্যন্ত, স্কুল শিক্ষক, কলেজের শিক্ষক তাদের পর্যন্ত, এবং উপদেষ্টারা নেমে পড়লো একটা নির্বাচনে হ্যায়ের পক্ষে। ফলে এইটাকে যদি আমি পক্ষপাতিত্ব বলি, সেটা বলার মতো যুক্তি আছে বলে আমি মনে করি। পক্ষে সরকারের পক্ষপাতিত্ব করার সুযোগ আছে কি নেই সেই বিষয় নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। তার আগে স্যার তুষার, আপনার কাছে জানতে চাই যে গতকালকেও আপনাদের মুখপাত্র সাবেক উপদেষ্টা তিনি বলেছেন যে নির্বাচনে এনসিপি যাবে কিনা আমরা ভাবছি এখনো এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। মানে এখনো কি এই পরিস্থিতি আছে আসলে? মানে কেন আপনাদের বারবার এই কথা বলতে হচ্ছে? আপনাকে ধন্যবাদ। নির্বাচনে অবশ্যই যাবে, এনসিপি নির্বাচনে যাবে এবং জোট থেকে তারা প্রার্থীও মোটামুটি আজকেও একটু আগে মানে একটা প্রেস রিলিজ দিয়ে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। মূল কথাটা হলো যে 30 জন। কিন্তু মূল কথাটা হচ্ছে যে নির্বাচনের জন্য প্রয়োজনীয় পরিবেশ, এটা সমালোচনা তো আমাদের করতে হচ্ছে। সেটা বলতে গিয়ে হয়তো তিনি বলেছেন যে নির্বাচনে এরকম পরিবেশ থাকলে নির্বাচন কীভাবে হবে, কিন্তু নির্বাচনে এনসিপি যাবে না, এটা এনসিপির পজিশন না। অবশ্যই এনসিপি নির্বাচনে যাবে, মানে নির্বাচনে যেতে হবে। সব দল যখন নির্বাচনে যাবে তখন এনসিপিকেও যেতে হবে, এটা হচ্ছে মানে আমাদের অবস্থান। কিন্তু যে পরিবেশটা আমরা নির্বাচনের জন্য প্রত্যাশা করি, যে ধরনের একটা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় পরিবেশ দরকার, ভোটারদের মধ্যে উদ্দীপনা তৈরি করা, বিশেষত অনেক ভোট কেন্দ্র এখনও পর্যন্ত আপনার ঝুঁকিপূর্ণ আছে। সেই ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোকে ঝুঁকিমুক্ত করার জন্য কোনো পদক্ষেপ সরকার নেয় না। আপনি জানেন যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে সিসিটিভি কেনার জন্য, আর কি বলা হয়েছে যে ওকে, এটা মানে আরও আগে করলে ভালো হতো, এখন অল্প কিছুদিন বাকি। এর বাইরেও আপনার অনেক ভোট কেন্দ্রে বাউন্ডারি নাই, যেগুলো ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র, সেগুলো নিয়ে নিউজ হয়েছে। তারপর বডি ওয়ার্ন ক্যামেরা আসার কথা, পুলিশের অবৈধ অস্ত্র উদ্ধার করার কথা। এই জিনিসগুলোতে মানে সরকারের পারফরমেন্স কিন্তু সন্তোষজনক না। এবং সরকার বলেছে যৌথ অভিযান চালাবে নির্বাচনের আগে, হয়তো তারা চালাবে, কিন্তু যারা মানে একটা মানে সুষ্ঠু নির্বাচনের জন্য যারা মোটামুটি হুমকি তৈরি করতে পারে, তারা কিন্তু বীর দর্পে এলাকায় আছে এবং মানুষজনকে ভয় দেখাচ্ছে। এখন হুট করে এটা এক সপ্তাহ আগে কিন্তু মানুষের ভয় কেটে যাবে, ব্যাপারটা এরকম না। একবার যদি ভয় ঢুকে যায়, আপনাকে একটা ধারাবাহিক পদক্ষেপ, এখন আর সাকুল্যে 20 দিনের মতো আছে নির্বাচনে, ধারাবাহিক কতগুলো পদক্ষেপ, যেটা আমরা বলেছি যে ধারাবাহিক পদক্ষেপ নিয়ে ভোটারদের মধ্যে একটা আশ্বস্ত, তাদের মধ্যে একটা কনফিডেন্স নিয়ে আসতে হবে। এই কাজ কিন্তু সরকার করতে পারে নাই। ফলে সেই দিক থেকে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় পরিবেশ নাই আমি এটা বলবো না, কিন্তু যে সন্তোষজনক পর্যায়ে নাই, এটা আরও সন্তোষজনক পর্যায়ে থাকা উচিত ছিল। আশা করি যে বাকি যে 20 দিন, প্রত্যেকটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই অল্প সময়ের মধ্যে সরকার হচ্ছে আপনার যেখানে যেখানে ঘাটতি আছে খুব আন্তরিকতার সাথে, প্রশাসন নিরপেক্ষতার সাথে কাজ করে সেগুলো রিস্কগুলো মিনিমাইজ করবে। তাহলে আসলে এই 3টা ভুয়া নির্বাচনের উপর একটা সুষ্ঠু নির্বাচন
আয়োজন করা সম্ভব হবে। এই দুটি দল ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় যেতে চায়, মির্জা আব্বাস আজকে বলেছেন। এটাতে তাকে প্রমাণ দিতে হবে। দুটো দল বলতে তিনি সম্ভবত জামায়াত ইসলাম এবং এনসিপিকে ইঙ্গিত করেছেন। ইলেকশন ইঞ্জিনিয়ারিং বাংলাদেশে একটা খুব তিক্ত অভিজ্ঞতা, ইতিপূর্বে এরকম অভিযোগ আছে। 2008 নির্বাচনের ক্ষেত্রে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কথা বলা হয়। এবারও যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়, এই অতীতে কিন্তু আমরাও এই ধরনের অভিযোগ করেছি যে প্রশাসনের সাথে বড় দলের যে ধরনের সম্পর্ক বা ধরম মহরম বা যোগাযোগ আমরা দেখতে পাই, সেখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের একটা আশঙ্কা থাকে, বা যেভাবে প্রশাসন একটা দলকে ইতিমধ্যেই সরকার ধরে নিয়ে কাজ করছে, তাতে করে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের একটা আশঙ্কা দেখা এই যায়। কথা কেন বলছেন আসলে? আর আপনি তো এটা এভিডেন্ট আমাদের কাছে, লোকাল পর্যায়ে কিংবা ন্যাশনালিও যেভাবে এক দলের প্রতি তাকে সরকার ধরে নিয়ে প্রশাসন কাজ করছে, এটা কিন্তু একদমই এভিডেন্ট। তো সেইখান থেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের একটা আশঙ্কা। এটা কি আসলে বলার জন্য বলা নাকি আসলে এটার কোনো না, বলার জন্য বলা না। আপনি প্রশাসনের অ্যাটিটিউডটা আমরা দেখতে পাচ্ছি। আমরা যখন অভিযোগ করতে যাই কোনো কিছুর ব্যাপারে, যেখানে আমরা ধরেন একটা হুমকির আমরা ভিকটিম, আমরা কোনো একটা হুমকি পেয়েছি, কিংবা কোনো একটা দলের বিরুদ্ধে একটা অন্যায়ের অভিযোগ আছে কোনো দলের নেতাদের বিরুদ্ধে, তখন বলতে গেলে পুলিশ এরকম আমাদেরকে বলে যে এরাই তো ক্ষমতায় আসবে, আপনারা একটু মিলেঝিলে চলেন। এরকম অভিযোগ আমাদের কাছে। এবং তারা, আমি এটা আগেও বলেছি যে ধরেন কোনো হেভিওয়েট প্রার্থীর পিএসকে পর্যন্ত সার ডেকে ফেলেন ওসিরা। হ্যাঁ, অন্যদিকে আমাদের যৌক্তিক এবং প্রমাণ সহ যে অভিযোগগুলো আমরা করতে যাই, যেমন ধরেন আমার নেতাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে বসে পড়তে, রাজনীতি থেকে সরে যেতে, তো এই অভিযোগগুলো যখন আমরা দেই, তখন তারা কিন্তু এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। কিন্তু অন্যদিকে তাদেরকে, বা ধরেন এর আগে আমাদের প্রচারণায় বাধা দেওয়া হয়েছে, তো আমরা এটা যখন অভিযোগ করেছি, তখন তারা অনুরোধ করেছেন ওই যারা বাধা দিয়েছেন তাদেরকে যে আপনারা এরকম করেন না। এটা তো প্রশাসনের অ্যাটিটিউড না। এগুলো আমরা প্রতিনিয়ত ফেস করছি, বলে সেখান থেকে আমাদের একটা অবস্থান আছে। কিন্তু মির্জা আব্বাস সাহেব আজকে যেটা বলেছেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চাচ্ছে, এটা তাকে প্রমাণ করতে হবে যে কীভাবে এনসিপি বা জামায়াত ইসলাম এটার সাথে কীভাবে জড়িত। তার কাছে আমি কিন্তু কয়েকটা উদাহরণ দিলাম, নমুনা দেখালাম। এরকম যদি কোথাও ঘটে থাকে, যদি কোথাও এগুলোর সাথে জামায়াত ইসলাম কিংবা এনসিপি জড়িত থাকে, তাহলে সেটা মির্জা আব্বাস সাহেব বা বিএনপির পক্ষ থেকে সেরকম প্রমাণ সাপেক্ষে বলতে হবে। আদারওয়াইজ এটা শুধু বলার জন্য বলা হবে। শান্তভাবে আপনি গণভোটের সরকারের প্রচারণার একটু প্রসঙ্গ তুলেছিলেন। সারোয়ার তুষারের কথায় যদি আপনার কোনো কিছু যুক্ত করার না থাকে, তাহলে আমি একটু সরাসরি যেতে চাই যে সরকার আসলে গণভোটের পক্ষে যদি হ্যাঁতে ভোট দেন, যদি এই প্রচারণা সরকার চালায়, তাতে আসলে সরকারের আইনগত বাধা আসলে কোথায়, বা সরকার এটা পারে কিনা? আইনগত বাধা সম্ভবত নাই। সরকারের পক্ষ থেকে এটা বলা হয়েছে যে তারা আইনজীবীদের সঙ্গে কথা বলেছে এই ব্যাপারে। কিন্তু আইনগত বাধার বাইরেও একটা নিরপেক্ষ ভাবমূর্তি বজায় রাখা এবং নীতি নৈতিকতার একটা বিষয় আছে। গণভোটের প্রশ্নে কি নিরপেক্ষ থাকার সুযোগ আছে? বিষয় আছে। সরকার এই পক্ষ নেওয়ার পেছনে কয়েকটা নির্বাচনকে তারা এক্সাম্পল হিসেবে আনে, যে বাংলাদেশে অতীতে 3টা গণভোট হয়েছে, এমনকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় একটা গণভোট হয়েছে, এরশাদের সময় হয়েছে, বেগম খালেদা জিয়ার সময় পার্লামেন্টারি সিস্টেমে আসার জন্য হয়েছে। সবগুলোতে তো সরকার একটা পজিশন নিয়েছিল। সরকার তখন পজিশন নিয়েছিল কারণ সরকার তাদের নিজেদের একটা অবস্থান ডিক্লেয়ার করে তারপর বলেছে যে আপনারা আমাদের এই পজিশনের সঙ্গে একমত হলে হ্যাঁ বলুন। সেটা তো স্টেট পজিশন, এবং দেশের বাইরে ব্রেক্সিট নিয়ে তারা একটা বলে। কিন্তু পার্থক্যটা হচ্ছে ওই নির্বাচনগুলো ছিল শুধুই গণভোট। সেইখানে কোনো প্রার্থী থাকে না, কোনো পক্ষ প্রতিপক্ষ থাকে না, ভিন্ন প্রচারের কেউ থাকে না। আর এটা হচ্ছে একটা জাতীয় নির্বাচন, এবং এই নির্বাচন একই দিনে একই কেন্দ্রে একই সঙ্গে, জাতীয় নির্বাচন একই সঙ্গে সরকার গঠনের, জাতীয় নির্বাচনের তো সরকার কোনো প্রার্থীকে ভোট দেন অথবা কোনো মার্কাকে ভোট দেন। আমি বলছি সরকার নেয়। কনফ্লিক্টটা কোথায় হবে সেটা হচ্ছে গিয়ে, ধরেন এনসিপি এবং জামায়াত ইসলাম আগে ভাগে হ্যাঁ ভোটের পক্ষে জোরালো প্রচারণায় আসছে, অন্য কোনো দল এরকম জোরালো প্রচারণায় নাই। তাহলে সরকারও এই বিষয়টায় জোরালো প্রচারণায় গেল, তাতে পাবলিক পারসেপশনে এইরকম একটা মনোভাব দাঁড়াতে পারে যে সরকার আর এনসিপি জামাত একসুরে কথা বলছে, এদের নৈকট্য বেশি। এইটা জনমনে ওই জাতীয় নির্বাচনে প্রভাব ফেলতে পারে। আর একটা ট্রিকি গেমের মধ্যে আসছে, যেটাকে হয়তো একটু ট্রিকি এবং স্পর্শকাতর বলে বিএনপি বা অন্য কেউ এইভাবে খোলাসা করে বলতেও পারছে না। বিষয়টা আমি যেটা বুঝি সেটা মনে করি যে বিএনপির মহাসচিব, বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান দুজনেই, বা বিএনপির অনেক নেতারাই বলেছেন তারা হ্যাঁ ভোটের পক্ষে। কিন্তু দলগতভাবে বিএনপি যে হ্যাঁ ভোটের পক্ষে যে ম্যাসিভ প্রচারণায় যাওয়া, সেটা কিন্তু এখনও যায় নাই। বিষয়টা হচ্ছে
এই যে হ্যাঁ ভোটের যেসব বিষয়গুলো জুলাই সনদে যেটা আসছে, যে এইটা নিয়ে কিন্তু শুরুতে একটা বিতর্ক ছিল এবং সেইখানে এনসিপি কিন্তু এখনো পর্যন্ত স্বাক্ষরই করে নাই। তারা হ্যাঁ ভোটের এই যে হচ্ছে সেটার মূলে যে জুলাই সনদ, সেই জুলাই সনদের স্বাক্ষর পর্যন্ত এখনো করে নাই। তার মানে তাদেরও এখানে আপত্তির জায়গাটা আছে প্রক্রিয়া নিয়া, বিষয়বস্তু নিয়া। আর বিএনপির আপত্তির জায়গাটা হচ্ছে বিএনপির ওর ধরেন শতকরা ৮০% সঙ্গে একমত। তারা তাদের যে রাষ্ট্র মেরামতের ৩১ দফা দিয়েছে তার বেশিরভাগের প্রায় ভাই, ওই পুরোটাই জায়গায় একটু জানতে চাই যে আজকেও মহাসচিব বলেছেন যে আমরা যে ৩১ দফা দিয়েছি তার মধ্যে সব আছে, তাহলে যদি তাই থাকে তো হ্যাঁ ভোট যুক্ত হলে তো আপনার ৩১ বলছি দফাই তার মধ্যে জয়যুক্ত না হচ্ছে। মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে। আচ্ছা। ৩১ দফার সবই এর মধ্যে আছে, কিন্তু এর মধ্যে তার বাইরেও যা কিছু আছে তারও অনেকটার সঙ্গে বিএনপি একমত। সব মিলিয়ে প্রায় শতকরা ৮০% বিএনপির একমত বা প্রস্তাবনা। 20%-এর ক্ষেত্রে ধরেন বিএনপির দ্বিমত ছিল, যেটা নোট অফ ডিসেন্ট দিয়েছিল। সরকারের পক্ষ থেকে শুরুতে বলা হয়েছিল যে সব দলগুলো যাতে একমত হবে আমরা ওইটা নিয়ে এগিয়ে যাব, বাকিগুলো দলগুলো নির্বাচনী ম্যানিফেস্টোতে দিবে, জনগণ সিদ্ধান্ত নেবে। সরকার সেখান থেকে শিফট করে এসে তারা ওই যে 20% বিএনপির দ্বিমত ছিল সেটাকে এর মধ্যে দিয়ে দিল। এখন বিএনপি এমন একটা পজিশনে পড়েছে দেখেন যে শতকরা ৮০% তাদের মত আছে, তারা এটার বিরুদ্ধে দাঁড়াতে পারছে না। মানুষ সংস্কারের পক্ষে, বিএনপিও সংস্কারের পক্ষে। ২০% দ্বিমতটাকে তারা যদি সামনে আনে তাহলে বিএনপির বিরুদ্ধে যে প্রচারণা অপপ্রচারণটা চালানো হচ্ছে যে বিএনপি সংস্কারের পক্ষে না, সেইটা এস্টাবলিশ করে ফেলতে পারে। ফলে বিএনপির ওই যে দ্বিমতের ২০% পক্ষে বিএনপির প্রচার চালাতে যাতে বাধ্য হয়, সেই পরিস্থিতি তৈরি করবার জন্য সরকার একটা ট্রিকি পজিশন নিয়েছে। ফলে এইটা করে আপনি আগেও ট্রিকি পজিশন নিয়ে ২০% অমত থাকার পরও জুলাই সনদে সই করেছে বিএনপি বৃহত্তর স্বার্থে, কিন্তু তাদের দ্বিমত ছিল। এখনও বিএনপির সেই রকম একটা পজিশনে আপনি প্রচারণায় নামতে বাধ্য করবেন, সেটা করবেন। এইভাবে আপনার তো যে সৌহার্দ্যপূর্ণ যে আস্থার সম্পর্কটা সেটা তো টিকে না। ফলে আমি বলছি সরকার যদি এখানে মানুষকে শুধু প্রচারণা চালিয়ে বলতো যে আপনারা ৪টা নির্বাচনে ভোট দিতে পারেননি, ৩টা নির্বাচনে একেবারেই পারেননি এইরকম, সুতরাং আপনারা ভোট কেন্দ্রে যাবেন, এটা আপনার নাগরিকদের তো প্রয়োগ করবেন এবং শুধু প্রতীকে ভোট দিয়ে কেউ ফেরত আসবেন না, আপনারা আপনাদের বিবেচনা কাজে লাগিয়ে অবশ্যই হ্যাঁ না গণভোটে দিবেন। এইটা বললেই কি যথেষ্ট ছিল না? সরকারের ৩টি প্রধান কাজের তো একটি তো প্রথমে সংস্কার, বিচার, নির্বাচন। সংস্কার তো তারা করছে, সংস্কারের জন্য ঐক্যমত্য কমিশন করেছে, সংস্কারের জন্য সেটাকে তারা এগিয়ে নিয়েছে, গণভোটে দিয়েছে। কিন্তু সংস্কার একটি হলে তাদের সব সংস্কারে অন্যের দ্বিমত সত্ত্বেও চাপিয়ে দিয়ে তাদের মানুষেরকে বা এইভাবে ভোট আদায় করতে হবে, সেটা তো তাদের দায়িত্ব না। আর এত সংস্কার করে ক্ষমতায় থাকতে কি সংস্কারটা করেছে? স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে, পেশাজীবী রাজনীতির খাতে, যেই সব জায়গায় শুধু ইচ্ছাই যথেষ্ট ছিল সেগুলো তো কিছুই করে না, সরকারের নিরপেক্ষ শুধু সংস্কারের গল্প। না না, এটা নিয়ে এক নম্বর দিয়ে হচ্ছে যে আপনারা এখনো কিন্তু মানে জুলাই সনদে আপনারা স্বাক্ষর করেননি, অথচ আপনারা সাংগঠনিকভাবে সেটার প্রচারণায় হাতে ভোট দেওয়ার জন্য প্রচারণা শুরু করেছেন। এইটা একটু বলবেন, এটা কি আপনি? দুই জিনিস। এনসিপি স্বাক্ষর তখন করে নাই হচ্ছে আপনার যে ওই যেটাকে বলে যে বাস্তবায়ন পদ্ধতির ব্যাপারে অনিশ্চয়তা ছিল। যখন জুলাই সনদটা প্রণয়নের পরে বাস্তবায়ন পদ্ধতি ছাড়াই কিন্তু আপনার জুলাই সনদের সাইনিং সেরেমনি হয়েছে, তখন আমরা বলেছিলাম যে কিভাবে বাস্তবায়ন করবেন জুলাই সনদ, এটা নিশ্চিত করতে হবে। এটা পরে তো জুলাই সনদ আদেশ আসলো, মানে এনসিপির এই অবস্থানের কারণে কিন্তু জুলাই সনদ আদেশটা এসেছে। এরপরে তো আপনারা স্বাক্ষর করেন, এখন স্বাক্ষর করার ক্ষেত্রে সেটা সরকারকে আমাদের ডাকতে হবে যে আপনারা এখনো সাইন করেন নাই। দেখেন আমরা একটা জুলাই সনদ বানাইছি সবাই মিলে, আপনিও ছিলেন এর মধ্যে, উনিও ছিলেন, আমিও ছিলাম। তো এটা তো আমরা সবাই মিলে বানিয়েছি, আমি এর অংশ। পরে একটা সুনির্দিষ্ট দ্বিমতের কারণে হয়তো আমরা সাইন করি নাই, সেটা আলাদা জিনিস, কিন্তু তাই বলে তো এইটা আমি বানাই নাই এটা বলা যাবে না, বা বানানোর মধ্যে আমার প্রক্রিয়া, আমার অংশগ্রহণ নাই সেটা বলা যাবে না, তাই না? এখন হচ্ছে সরকারকে আমাদেরকে বলতে হবে, তাহলে আমরা কিন্তু গণভোটের বিষয়টা হচ্ছে ওই জুলাই সনদ আদেশের মধ্য দিয়ে তো আপনি গণভোটে গেছেন। তো গণভোটে যাওয়া মানে হচ্ছে কিভাবে বাস্তবায়ন হবে তার পদ্ধতিটা পরিষ্কার, যে আদেশ হবে, গণভোট হবে, তারপর সংস্কার পরিষদ হবে, এটা যখন নিশ্চিত হয়েছে তখন আমরা কোন পর্যায়ে গেলে আপনারা আসলে এটাকে স্বাক্ষর করবেন না? না, আমরা তো এখন স্বাক্ষর করতে প্রস্তুত, এখন তো সরকারকে ডাকতে হবে, এটা তখন সরকারের দিকে। কিন্তু আরেকটা কথা যেটা সরকারের ব্যাপারে বলা হচ্ছে যে এটা সরকার করতে পারে কিনা, এটা আমি মনে করি যে খুবই অমূলক বক্তব্য, কারণ সরকারকে অবশ্যই গণভোটের ব্যাপার প্রচারণা করতে হবে এবং যে সকল ঐতিহাসিক আপত্তি হচ্ছে সরকার বলে দিচ্ছে হাতে, হ্যাঁ কথাই তো বলবে সরকারের প্রচারণা, হ্যাঁ কথাই তো সরকার বলবে, কারণ এই সরকার তো ওই আপনার 8-10টা যে তত্ত্বাবধায়ক সরকার সেরকম সরকার না।
এবং এই সরকারের কাজ শুধু একটা আনুষ্ঠানিক নির্বাচন করা এটাও না, এই সরকারের একটা সুনির্দিষ্ট পজিশন আছে সংস্কারের পক্ষে। তো আপনি পুরো সংস্কার যজ্ঞটা এগিয়ে নিলেন, শাসনতান্ত্রিক কতগুলো সংস্কার হলো, আমরা অনেক সংস্কার করতে পারি না, সেটা আলাদা জিনিস। শিক্ষা সংস্কার হয় নাই, কৃষি সংস্কার হয় না, সেটা সেই সমালোচনা তো আমরাও করি। তো যেইগুলো সরকার প্রণয়ন করেছে এবং সবগুলো দলকে নিয়ে বসেছে, সেটার জন্য সরকার কাজ করবে না কেন? এবং সেখানে কিভাবে নিরপেক্ষতা কোনো পূর্ণ হয়? সরকার কি জবরদস্তি নাগরিকের তো করছে? তার বিপরীত মতামত থাকতে পারে। সে নাগরিক করবে, যে কোনো দল, এই যে আজকে জাতীয় পার্টির মতো দল যাদেরকে আমরা নির্বাচনে অংশ নিতে দিচ্ছি, তারা তো বলছে যে দেশ বাঁচাতে হলে নায়ের ভোট দেন, সেটা তারা তাদেরটা করবে। কিন্তু সরকার তো বলতে মানে নিরপেক্ষতার নামে সরকার তো গণভোটের প্রয়োজনীয়তা, যেখানে রাজনৈতিক দলগুলো পর্যাপ্ত পরিমাণে গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে না, উল্টো বিএনপির যতই আপনি সেন্ট্রাল থেকে বলেন, বিএনপি মহাসচিব সহ, যে আমরা আসলে গণভোটের পক্ষে, আমি তো আপনাকে মানে একাধিক ভিডিও দেখাতে পারবো যেখানে না ভোটের, এই মির্জা আব্বাস সাহেবের আসনে বিএনপি নেতাকর্মীরা বলছে আমরা নায়ের পক্ষে, নায়ের পক্ষে। এই যে নোয়াখালী 2 যেখানে আমাদের প্রার্থী সুলতান জাকারিয়া, সেই আসনে বিএনপির ওরা বলতেছে যে বিসমিল্লাহির রহমানির রহিম চলে যাবে, না ভোট দেন। আমার আসলেও একই পিকচার, বিভিন্ন জায়গায় একই পিকচার। তো আপনি উপর থেকে বলবেন যে আমরা হ্যাঁর পক্ষে, এদিকে তলে তলে তো এটা চলতেছে সব জায়গায়। ফলে অবশ্যই সরকার এবং হ্যাঁটা জেতাতে হবে আমাদেরকে। নিরপেক্ষতার নাম ধরে আমরা ধরেন একটা মধ্যবর্তী জায়গায় থাকবো, হ্যাঁ না, এরকম হয় না। সরকারকে, যেহেতু অন্য কোনো রাজনৈতিক দল এটাকে পরিষ্কারভাবে দায়িত্ব নিচ্ছে না, এমনকি জামায়াত ইসলামও তো এটার ব্যাপারে যে খুব বড় আকারে কোনো প্রচারণা চালাচ্ছে আমার চোখে পড়ে না, বরং এনসিপি মানে নতুন দল হিসেবে সবচেয়ে বেশি অ্যাক্টিভ হ্যাঁ পক্ষে। কিন্তু সরকারের এই মানে পরিষ্কার ম্যান্ডেট আছে এই সংস্কারের ক্ষেত্রে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব করেন নাই, তো এখন ওইটার সাথে আপনি বলেন কেন যে এটা এক জিনিস না? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছেন যে আপনার একটা ওটা শুধু গণভোট ছিল, ওটার কোনো পক্ষ বিপক্ষ এখনো শুধু গণভোট। এটা হচ্ছে গণভোট এবং জাতীয় নির্বাচন আলাদা জিনিস, একই দিনে হচ্ছে, এটা আবার আরেকটা ব্যাপার। এই গণভোট তো আলাদা দিনেও হতে পারতো কি না? এবং দাবি ছিল না দলগুলোর পক্ষ থেকে? না, বিএনপির দাবি ছিল না, দাবি ছিল জামায়াত ইসলামের দাবি ছিল একই সময়। ঠিক আছে, সেটা হচ্ছে একটা টেকনিক্যাল কারণ দেখানো হয়েছে। একই দিনে করার ক্ষেত্রে সুবিধাটা কি? এবং আমরা বিএনপির পক্ষ থেকে বলতে শুনেছি যে আপনি যদি আগে করেন, রেজাল্ট যা ইলেকশনের দিন করেন, রেজাল্ট একই। ফলে এটা ওই দিনে একটা জাতীয় নির্বাচন হচ্ছে, কাজেই আপনি সরকার গণভোটের কথা বলতে পারবে না, গণভোটে হ্যাঁ কথা বলতে পারবে না, এইটার দাবিটা সঠিক বলে আমি মনে করি না। সরকারকে অবশ্যই, আমি বরং বলবো যে সরকার যতটুকু ম্যাসিভলি হ্যাঁর পক্ষে ক্যাম্পেইন চালাতে পারতো, আমি দেখছি যে তাদের সরকার বিভিন্ন উপদেষ্টারা যাচ্ছে, জেলা প্রশাসন একটা প্রোগ্রাম আয়োজন করছেন, ওনারা এখানে কিছু আনুষ্ঠানিক বক্তব্য দিচ্ছেন হ্যাঁর পক্ষে, এটুকু যথেষ্ট না। আপনাকে আরও তৃণমূল পর্যন্ত হ্যাঁর পক্ষে প্রচারণা চালাতে হবে। এবং এখানে বিএনপির ইনসিকিউর হওয়ার কী আছে আমি জানি না। বিএনপি তো বলতেছে যে আমরা হ্যাঁর পক্ষে, তাহলে সরকার হ্যাঁ চালালে এটা কিভাবে জামায়াত বা এনসিপি সুবিধা পাবে? বিএনপিও তো হ্যাঁর পক্ষে, বিএনপি পাবে না কেন? তাই না? মানে এগুলো হচ্ছে আমি বলবো যে একটা যেটা খুবই ডিসাইসিভ ব্যাপার, সেটাকে আসলে আরো বিতর্কিত করা, এটা না করাটাই ভালো। হ্যাঁর পক্ষে অবস্থান নিয়ে প্রচারণা চালাতে বিএনপির মানে বাধাটা কোথায়? ওই যে আমি বললাম বিএনপি হ্যাঁর পক্ষে, কিন্তু ওই হ্যাঁর সুবাদে বিএনপিকে দিয়ে সরকার তাদের অপছন্দের বা দ্বিমত থাকা 20%কেও গেলাতে বাধ্য করছে। বিএনপি আপত্তি ছিল ওই জায়গাটা। কিন্তু যদি সেটা যদি আপনি এই হেনা ভোটে এই 4টা ক্লোজ রেখে এইভাবে না করে, প্রথমে যে প্রতিশ্রুতি সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল যে সব দল যে অংশটুকুতে একমত হবে সেইটা গণভোটে বা ঐক্যমত্যে যাবে, বাকিটা এনসিপি অনেক সংস্কার চায়, বিএনপি অনেক সংস্কার চায়, জামাত অনেক সংস্কার চায়, যে যার ম্যানিফেস্টোতে দিয়ে বলতো যে বিএনপি এটা চায় না আমি এটা চাই, জামাত এটা চায় না আমি এটা চাই, বিএনপি বলতো জামাত এনসিপি এটা চায় না আমি এটা চাই। মানুষ ডিসাইড করতো, কমন যেটা সেটা এক জায়গায় রেখে আপনি দিতেন, তাহলে বিতর্কটাই উঠতো না। আপনি তো ওইখানে ট্রিকি পজিশন নিয়ে আপনি যেখানে দ্বিমত ছিল সেটাকে তাদের অনুমোদনহীনভাবে আপনি ঢুকিয়ে তাদেরকে গেলাতে বাধ্য করছেন। রাজনৈতিক দলকে এভাবে আপনি গেলাতে বাধ্য করার আপনি কে? তাদের ঐক্যমত্য মানে কি? ঐক্যমত্য কমিশন করেছেন এবং সবাইকে ডেকেছেন যে একমত করবে। দলগুলোর মধ্যে থাকে একমত না হলো না, ঐক্যমত্য কমিশন মিনিংটা কি? আপনি বলেন এর মিনিংটা কি? ঐক্যমত্য কমিশন ঐক্যমত্য আনাতে পারেনি, না আনাতে পারে সেটাকে চাপিয়ে দেবে, এই অধিকার তাদের আছে কিনা, সেই অধিকার তাদেরকে দিয়েছে। তারা নিজেদের কথাটা খেলাপ নিজেরা করেছে। আর তারা যদি এরকম মনে করে এটা তাদের দায়িত্ব, তারা চায় দেশের স্বার্থে, তারা তো দেশের স্বার্থে তো এই প্রধান উপদেষ্টা তো বলছেন যে তার নিয়োগদাতা এই ছাত্ররা, তিনি তো বলছেন তার এই আন্দোলনের মাস্টার মাইন্ড একজন উপদেষ্টা, তিনি তো বলছেন, এখনো বলছেন যে এই তরুণদের মধ্যে তরুণরা এমপি হবে। তিনি জানেন কিভাবে, কেউ কেউ মন্ত্রী হবেন, এমপি মন্ত্রী হবেন, তিনি জানেন কি করে। এখন তার যদি এইরকমই হয় যে এই সরকার অন্য সরকারের মতো না, এই সরকার অন্য সরকারের মতো না, তত্ত্বাবধায়ক সরকারের মতো না, তাদের সংস্কার করতে হবে, তার সংস্কারের অংশ হিসেবেই দেখে যে তরুণদের ক্ষমতায় আনতে হবে।
সুতরাং মির্জা আব্বাস কেন যে কেউ যদি এই সন্দেহ এখন পোষণ করে যে তাদের প্রতিটা পদক্ষেপের মধ্যে প্রকাশিত হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তারা তাদের পছন্দের তরুণদের অথবা পছন্দের লোকদেরকে জিতিয়ে এনে মন্ত্রী বানানোর পজিশন আনবে, সেই ধারণা কি অমূলক? প্রমাণ থাকুক বা না থাকুক, এইরকম ধারণা করবার মতো ক্ষেত্রতে এই সরকার তাদের ভূমিকা দিয়ে তৈরি করেছে সব কিছুতে। কিন্তু আমরা তো দেখি যে সরকার বিএনপির কথা বেশি শুনছে। বিএনপির কথা বেশি শুনছে কিসে? দেখেন, শুধু এনসিপি এবং জামাতের অভিযোগ ছাড়া আপনি নিজে বলেন একটা জায়গায় বিএনপির কথা বেশি শুনছে। নির্বাচনে প্রচারণা চালাতে গেলে বিভিন্ন জায়গায় বিভিন্ন গোষ্ঠী বিভিন্নভাবে বাধার সম্মুখীন হয়, যেখানে যারা একটু দুর্বল তারা বাধার সম্মুখীন বেশি হয়, এটা বাংলাদেশের রেওয়াজ। তার ব্যবস্থাও নিবে। এখন ব্যবস্থা নিলেও সে কতটুকুতে সন্তুষ্ট হবে, সন্তুষ্ট না হইলেই বলে দিবে। বিএনপি তো ব্যাপক অসন্তুষ্ট যে অন্যায়ভাবে তাদের প্রার্থীদের ক্যান্সেল করা হচ্ছে দ্বৈত নাগরিকত্বের ইস্যু সামনে নিয়ে। এই ইস্যুতে আপনাকে বক্তব্য দিয়ে শেষ করবো। তাহলে তুষার, আমাদের হাতে সময় আছে 4 মিনিট, আপনি 2 মিনিট বলবেন যে অন্যায়ভাবে বিএনপির প্রার্থীদেরকে মানে মনোনয়ন বাতিল করা হয়েছে ইলেকশন কমিশনের মাধ্যমে, এবং আমরা দেখেছি যে এবার দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপি নিয়ে একটা মোটামুটি বলা চলে বেশ সমালোচিত হয়েছে এবার বেশ কিছু। এই বিষয়ে যদি একটু বলতেন। তো বাংলাদেশের সংবিধান তো বলতেছে দ্বৈত নাগরিকত্ব নিয়ে আপনি ইলেকশন করতে পারবেন না, এবং আপনি ঋণ খেলাপি হলে ইলেকশন এটাকে যদি সায়ন ভাইয়ের মতো বা মানুষ যদি বলেন যে অন্যায়ভাবে, তাহলে তো খুব দুঃখজনক হয়। আজকে বরং এই যে আদালতের রায়কে প্রভাবিত করার জন্য হাসনাতের আসনের বিএনপি প্রার্থীর ছেলে কোর্ট অঙ্গনে যেটা করেছেন, এটা কি মব না? এটা তো ভয়ঙ্কর মাত্রার মব। নির্বাচন কমিশনের সামনে ছাত্রদল গতকালকে যেটা করলো, এটা কি ভয়ঙ্কর মব না? আপনি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন বন্ধ করতে চাচ্ছেন কি? কি যে জাতীয় নির্বাচনের আগে এটা করা যাবে না? এটা তো ভাই আওয়ামী লীগকে আমরা দেখছি যে যখন তারা দেখছে যে অবস্থা ভালো না, তখন নির্বাচন স্টপ করে দেওয়ার জন্য। তো বিএনপি ওই রাস্তায় যাচ্ছে কেন, বা ছাত্রদলের রাস্তায় যাচ্ছে কেন? 5টা নির্বাচন, ওই ইউনিভার্সিটি নির্বাচন হারার পরে এখন তারা ওই যেহেতু এই নির্বাচনটা জাতীয় নির্বাচনের খুব কাছাকাছি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের, আপনি ওই নির্বাচন করার ক্ষেত্রে আপনার কনফিডেন্স নাই এবং আপনি নির্বাচন হতে দেবেন না। এটা কি কোনো মানে এই যে নির্বাচন বিরোধী একটা অবস্থান নেওয়া, এটা কি মানে বিএনপির জন্য ভালো হচ্ছে কিনা? এটা তো বিএনপিকে ভেবে দেখা দরকার। এখন আবার ঋণ খেলাপির পক্ষ যদি মানে আমরা নিয়ে ফেলি, তাহলে তো সমস্যা। আপনি ঋণ খেলাপি হবেন, সেই তথ্য গোপন করবেন, আবার এটা আপনাকে নির্বাচন করতে দিতে হবে। বলেছে একজন ইলেকশন কমিশনার যে মনে অনেক কষ্ট নিয়ে দিয়ে দিতে হচ্ছে ঋণ খেলাপিদেরকে, অথবা তিনি বলছেন যে ভাই টাকাটা দিয়ে দিয়েন, জনরোষের মধ্যে পড়বেন। হ্যাঁ, না টাকাটা দিয়ে দিয়েন, আপনাকে তো দিয়ে দিলাম, টাকাটা এবার দিয়ে দিয়েন। তো এইগুলো তো মানে কোনো মানে কি বলে প্রফেশনাল আচরণ না, এমনকি নির্বাচন কমিশনের তরফ থেকে। এবং বোঝা যায় যে তারা একটা চাপের মধ্যে আছে, এবং যেদিন এই ব্যাপারে সিদ্ধান্ত হবে নির্বাচন কমিশনে, সেদিনই কিন্তু আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে মিটিং করলেন এবং ছাত্রদল বাইরে নির্বাচন কমিশনের বাইরে গিয়ে একটা বুঝালো যে তাদের পক্ষে যদি না আসে তাহলে তারা একটা এখানে যে কোনো কিছু করবে। তো এগুলোও কিন্তু মবের উৎকৃষ্ট উদাহরণ। জি, বুঝতে পেরেছি ভাই। আসলে কিন্তু গণমাধ্যমে কিন্তু এরকম খবর এসেছে, আপনি জানেন যে চিটাগং 10 আসনের আসলাম বলা হচ্ছে যে ভাই দিয়ে দিলাম, টাকাটা কিন্তু ব্যাংকে দিয়ে দিয়েন, নাহলে কিন্তু জনরোষে পড়বেন। এটা একটু বিষয়, আর একটা বিষয়ের সাথে যোগ করে আপনি শেষ করুন, সেটা হচ্ছে যে ছাত্র দলের অবস্থানকে স্যার তুষার বলছে মব। আচ্ছা, প্রথম কথা হলো নির্বাচনে প্রার্থী ক্যান্সেল করা, রাখা না রাখা নিয়ে কোনো রকম পক্ষপাতিত্ব গ্রহণযোগ্য না। সেটা বিএনপির বেলায় করুক, সেটা জামাতের বেলায় করুক, এনসিপির বেলায় করুক, কোনোটাই গ্রহণযোগ্য না। সেখানে তো নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ হচ্ছে। এখানে দ্বৈত নাগরিকত্বের বিষয়টা একটু ফাঁক আছে কিছু জায়গায়। ঋণ খেলাপির দিকে আমি যাচ্ছি না, যারা ঋণ খেলাপি তাদেরকে অবশ্যই বাদ দিয়ে দেওয়া উচিত। দ্বৈত নাগরিকত্বের বিষয় মনোনয়ন দিবে, ঋণ খেলাপি তো দলের যাচাই বাছাই করে জানার এত সুযোগ নাই। এটা কেউ যদি তথ্য গোপন করে দেয়, সে নিজেকে ছোট করেছে, দলকেও ছোট করেছে। তার জায়গায় তার দলের অন্য একজন প্রার্থীকে দিলে সুবিধা হতো। এখন তার প্রার্থীটা ক্যান্সেল হলে দলও ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিব্রত হচ্ছে। বরং পঞ্চদশ সংশোধনীতে এরকম একটা বিধান আছে এনেছে যে দ্বৈত নাগরিকত্ব থাকলে কেউ যদি অন্য দেশের নাগরিকত্ব বাতিল করে, তাহলে তিনি ওই দেশের নাগরিক ছিলেন না বলে পরিগণিত হইবে। তাইলে সেই হিসেবে যারা এখানে দিয়েছে তারা ওই সুযোগটা নিয়েছে, তারা আবেদন করেছে নাগরিকত্ব ক্যান্সেলের জন্য। ছাত্রদল নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়েছে, ছাত্রদল নির্বাচনের বিপক্ষে অবস্থানে এই সিচুয়েশন তৈরি করেছে নির্বাচন কমিশন। আমি একটা ক্লাবের সঙ্গে সেই ক্লাবের সংসদ নির্বাচন ইসির সাথে সম্পর্ক কোথায়? কারণ হইল গিয়া ইসি ইতিপূর্বে একটা নিষেধাজ্ঞা জারি করেছে যে 12ই ফেব্রুয়ারি আগে, জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন হতে পারবে না। ছোট্ট একটা জিনিস বলি, শুধু আমি একটা ক্লাবের সঙ্গে যুক্ত, সেই ক্লাবের নির্বাচন ছিল 31 জানুয়ারি, আমার ওই নির্বাচন বন্ধ করে দিতে হয়েছে। একটা ক্লাবের ঘরোয়া নির্বাচন করতে দিবেন না, আপনি বন্ধ করে দিলেন নিষেধাজ্ঞা দিয়ে। আর একটা বিশ্ববিদ্যালয়ের যেখানে সহিংসতার আশঙ্কা থাকে, যেখানে এই নির্বাচনের আগে এই সহিংসতা হবে, ওইখানে যে কোনো প্রেক্ষাপট তৈরি হবে, তার অজুহাত দিয়ে যারা আজকে বলে নির্বাচন আমরা থাকবো কিনা সিদ্ধান্ত নিতে
দিতে হবে, তাদের ক্ষেত্র তৈরি করার জন্য আপনি একেবারে ওইখানে শেষ পর্যায়ে। ওই পরিস্থিতি নেবেন, সেই নির্বাচন হতে দিবে এখন জি, ধন্যবাদ। ছাত্রদল আপনারা বলো। অনেক কষ্ট কেন করে আমরা নিষেধাজ্ঞা দিয়ে আমাদের- আবার সেই নির্বাচনের পারমিশন দেওয়ার মধ্যে অসৎ উদ্দেশ্য ছিল। ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানে আপনারা এসেছেন, অনেক মূল্যবান সময় দিয়েছেন। দর্শক যারা তখন সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছে আজকের মতো। দেখা হবে আগামীকাল অন্য কোনো অতিথিকে নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।